রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে বিদেশের সব ষড়যন্ত্র আর চাপ উপেক্ষা করে অবশেষে চীনের সঙ্গে ড্রোন নির্মাণ চুক্তি করেছে বাংলাদেশ। নতুন এক যুগে প্রবেশ করল বাংলাদেশের সমরাস্ত্র শিল্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুরু, বাড়ছে ইরান হামলার সম্ভাবনা। ইরানে ইসরায়েলের হামলায় সহায়তা করতে পারে দুটি মুসলিম দেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ব্রিটেন, চীন ও ইউরোপ ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষর। অবশেষে স্বপ্নের একটি যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশি বিদেশি সব ষড়যন্ত্র আর চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীন মঙ্গলবার স্বাক্ষর করেছে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের চুক্তি। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে মঙ্গলবার দুই দেশের মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তি স্বাক্ষরের এই তথ্য। চীন বাংলাদেশ চুক্তি অনুযায়ী চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ করবে মাঝারি ও স্বল্প উচ্চতার শক্তিশালী ও আধুনিক সামরিক ড্রোন। প্রকাশিত তথ্য অনুসারে মঙ্গলবারের এই চুক্তি স্বাক্ষর বাতিল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে তীব্র চাপ সৃষ্টি করা হয় বাংলাদেশ সরকারের ওপর। শেষ মুহূর্তে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তবে সব চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ সক্ষম হয়েছে চীনের সঙ্গে তাৎপর্যপূর্ণ এই চুক্তি স্বাক্ষর করতে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয় রয়েছে। দুই দেশের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল বা CETC ড্রোন বিমান তৈরি ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর করবে। ISPR থেকে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন বিমান বা UAV উৎপাদন এবং সংযোজন সুবিধা স্থাপন করবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ এই চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের সামরিক ড্রোন বা UAV উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতা, কম সহনশীলতার UAV এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং UAV উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেমের ড্রোন রানওয়ে ছাড়া সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এছাড়া বিমান বাহিনী তাদের নিজস্ব UAV এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে। এই UAV গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই চুক্তির ফলে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। বাংলাদেশ সক্ষম হবে একসময় সামরিক ড্রোন রপ্তানি করতে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ মহাকাশ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ CETC ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বগুড়ায় ড্রোন কারখানা নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে 608 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছর ডিসেম্বর মাসেই শেষ হতে পারে কারখানা নির্মাণের কাজ। এরপরেই সামরিক ড্রোন উৎপাদন শুরু করবে বাংলাদেশ। চীনের সঙ্গে ড্রোন নির্মাণ কারখানা স্থাপন চুক্তির খবর বাংলাদেশের তরুণ সমাজ সহ দেশপ্রেমিক প্রতিটি মানুষের মনে গভীর আনন্দের সঞ্চার করেছে। এবার তারা দেখার অপেক্ষায় রয়েছে চীনা J-10C ফাইটার জেট কেনার চুক্তি। ইরান ইসরায়েল ভবিষ্যৎ সম্ভাব্য যুদ্ধে দুটি মুসলিম দেশের সহায়তা পেতে পারে ইসরায়েল। এ দেশ দুটি হল জর্ডান ও আজারবাইজান। ইসরায়েলের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে একথা। সর্বশেষ জুন মাসের যুদ্ধে ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েল ব্যাপকভাবে অবাধে ব্যবহার করেছে জর্ডানের আকাশসীমা। জর্ডানের ওপর দিয়ে দীর্ঘ আকাশ পথ অতিক্রম করে ইসরায়েলের শত শত যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়েছে ইরানে। এছাড়া সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন অঞ্চলে হামলার ক্ষেত্রেও ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে জর্ডানের আকাশসীমা।
অপরদিকে ইসরায়েলের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে আজারবাইজানের। 2020 সালে নাগর্নো কারাবাখ ঘিরে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি শক্তিশালী ড্রোন বিমান। ইসরায়েলের এই সহায়তা আজারবাইজানকে সহায়তা করেছে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে। বিনিময়ে ইসরায়েল গোপনে আজারবাইজানের বিমান ঘাঁটি ব্যবহার করে বলে খবর রয়েছে। আজারবাইজানে ইসরায়েলের সামরিক বিমান মোতায়েন করা অবস্থায় রয়েছে বলেও অভিযোগ ইরানের। আজারবাইজানের মাধ্যমে ইসরায়েল নজরদারি পরিচালনা করে ইরানের ওপর। এ নিয়ে ইরান আজারবাইজান দীর্ঘদিন ধরে তীব্র উত্তেজনা চলছে। সম্প্রতি ইরান আজারবাইজান সীমান্তে উঁচু একটি পাহাড়ি এলাকায় শক্তিশালী রাডার ও নজরদারি সিস্টেম স্থাপন করেছে, যার মাধ্যমে গোটা আজারবাইজান ইরানের নজরদারির আওতায় থাকবে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিমান বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তারা শুরু করেছে রেডিনেস এক্সারসাইজ নামক বৃহৎ পরিসরে একটি সামরিক মহড়া। গোটা মধ্যপ্রাচ্যের সমুদ্র এলাকা জুড়ে চলবে এই মহড়া উপলক্ষে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই মহড়া শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেন। সমর বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান মহড়া ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি। অপরদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের পর ইরান তাকে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ মোকাবেলায় কাছাকাছি এসেছে চীন, ব্রিটেন, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীনে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগের দিন মঙ্গলবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীন সফর শুরুর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অসঙ্গতিতে আটকে আছে। স্বর্ণযুগ থেকে বরফ যুগ পর্যন্ত কখনো গরম, কখনো ঠান্ডা, এভাবে চলছে আমাদের সম্পর্ক। কিন্তু পছন্দ করুন বা না করুন, চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খেলোয়াড় হিসেবে তাদের সাথে একটি কৌশলগত এবং ধারাবাহিক সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে রয়েছে 50 জনের বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সফর সঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো উভয় সম্প্রতি বেইজিং সফর করেছেন এবং 8 বছর আগে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে সফর করার পর থেকে ফ্রান্স ও জার্মানি উভয়ের সরকার প্রধানরা বেশ কয়েকবার বেইজিং সফর করেছেন। এর মানে হলো তাদের উত্থাপিত চ্যালেঞ্জগুলি থেকে চোখ বন্ধ করে থাকা নয়, বরং যেখানে আমরা দ্বিমত পোষণ করি সেখানেও জড়িত হওয়ার প্রয়োজন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন। চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে 99.5% শুল্ক তুলে নেবে 7 বছরের জন্য। অপরদিকে ভারত ইউরোপিয়ান পণ্য আমদানির ক্ষেত্রে 96.5% শুল্ক প্রত্যাহার করবে একই সময়ের জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বছরে তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ $142 বিলিয়ন। অপরদিকে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের নবম বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে ইউরোপে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে টেক্সটাইলস, অ্যাপারেল, লেদার, জেমস অ্যান্ড জুয়েলারি, মেরিন প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস। অপরদিকে ইউরোপের বিভিন্ন দেশ ভারতে যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে অটোমোবাইল, মদ, অলিভ অয়েল, স্পিরিটস, অ্যালকোহল, মেশিনারি, সিরামিক্যালস এবং মেডিকেল সরঞ্জাম। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে 50% শুল্ক আরোপের পর ভারত সাঁড়াশি অভিযানের নামে ইউরোপে পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য। এর ফলে বিপদে পড়েছে বাংলাদেশের পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানিকারকরা। ইউরোপে ভারতের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। চীনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সফর এবং ইউরোপের সাথে ভারতের বাণিজ্য চুক্তিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিবিসি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী অঞ্চলে পৌঁছানোর পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, এ ধরনের হুমকি ও চাপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে এবং এর ফল শুধু অস্থিরতাই ডেকে আনে, যা কারোর জন্যই লাভজনক নয়। পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও বাহ্যিক হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এসব পদক্ষেপ ইরানের জনগণের দৃঢ়তা ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হয়েছে। সৌদি যুবরাজ এই সংলাপকে স্বাগত জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি রিয়াদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান, সৌদি আরব কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, ইসলামী দেশগুলোর সংহতি জরুরি এবং যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
ইরানের প্রেসিডেন্ট সৌদি অবস্থানের প্রশংসা করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় যুবরাজের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। এই ফোনালাপের পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিয়েছেন এবং বড় একটি নৌবহর পাঠানোর কথা বলেছেন, যদিও তিনি চুক্তির আশাও প্রকাশ করেছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হলেও যদি তাদের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে তা শত্রুতামূলক হিসেবে গণ্য হবে। 2025 সালের জুনে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি পুনরায় তুললেও আলোচনা পুনরায় শুরু হয়নি। বিশ্লেষকদের মতে চাপের মুখে ইরানের আত্মসমর্পণের সম্ভাবনা প্রায় শূন্য, বরং হামলা হলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যে ইরানকে লক্ষ্য করে কোনো যুদ্ধ শুরু হলে তারা নিরপেক্ষ থাকবে না। সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, এমন যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে হিজবুল্লাহ নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং পরিস্থিতি অনুযায়ী ভূমিকা নেবে। বৈরুতের দক্ষিণ উপশহরে ইরানের প্রতি সংহতি প্রকাশের এক অনুষ্ঠানে আল মানার টিভিতে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের উপর সম্ভাব্য কোনো ইসরায়েলি হামলার ক্ষেত্রে হিজবুল্লাহ সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কাসেম জানান, মধ্যস্থতাকারীরা তাদের স্পষ্টভাবে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করছে। প্রথমে হিজবুল্লাহকে আঘাত করে পরে ইরানকে, অথবা আগে ইরানকে আঘাত করে পরে হিজবুল্লাহকে, কিংবা একই সঙ্গে উভয়ের উপর হামলা চালানো, যদিও তিনি ওই মধ্যস্থতাকারীদের নাম উল্লেখ করেননি। কাসেম আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে হিজবুল্লাহ কি করবে? এই প্রশ্নটি তাকে সরাসরি একাধিক পক্ষ করেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, আগ্রাসন যদি আমাদের মধ্যে কোনো পার্থক্য না করে তবে আমরা উদ্বিগ্ন, কারণ সম্ভাব্য যে কোনো আগ্রাসনে আমরাও লক্ষ্যবস্তু, তাই নিজেদের রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর প্রতিক্রিয়া নির্ভর করবে যুদ্ধ কিভাবে অগ্রসর হয় এবং বিদ্যমান স্বার্থ কিভাবে জড়িত থাকে তার উপর। সঠিক সময়ে তারা কিভাবে পদক্ষেপ নেবে তা নিজেরাই নির্ধারণ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই বিষয়ে হিজবুল্লাহ নিরপেক্ষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কাসেম বলেন, এ ধরনের হুমকি তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য যে কারো কাছ থেকেই আসুক, মূলত কোটি কোটি মানুষের প্রতি, এমনকি তারও বেশি মানুষের প্রতি হুমকির শামিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে ইরাকের একাধিক প্রভাবশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী। মঙ্গলবার ইরাকে বিভিন্ন প্রতিরোধপন্থী দল প্রকাশ্যে জানায়, ইরানের উপর কোনো ধরনের সামরিক আক্রমণ হলে তারা পূর্ণ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ করবে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ইরাকের প্রভাবশালী শিয়া রাজনৈতিক সামরিক সংগঠন বদর অর্গানাইজেশন এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, তথাকথিত আমেরিকান ইসরায়েলি ঔদ্ধত্যের বিরুদ্ধে তারা তেহরানের পাশে থাকবে এবং ইরানের উপর আঘাত এলে সরাসরি সমর্থন জানাবে। একই সঙ্গে কাতাইব হিজবুল্লাহর মহাসচিব আবু হুসেইন আল হামিদাভি এক বিবৃতিতে পূর্ব ও পশ্চিমের মুজাহিদিন ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সংহতি জানাতে একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি এটিকে শুধু ইরানের বিষয় নয়, বরং গোটা অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের লড়াই হিসেবে তুলে ধরেন। এদিকে হারাকাত আল নুজাবা আন্দোলনও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। স্থানীয় শাফাক নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ফেরাস আল ইয়াসের বলেছেন, ইরানের উপর হামলা হলে তা পুরো অঞ্চলকে একটি বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দেবে, যার প্রভাব উপসাগরীয় দেশ ও ইরাকেও পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের প্রতিক্রিয়া হবে অপ্রচলিত, যেখানে লক্ষ্যবস্তু ও সামরিক ঘাঁটি বাছাইয়ের ধরন হবে ভিন্ন মাত্রার। আল ইয়াসের আরও দাবি করেন, ইরানকে দুর্বল করা আসলে ভবিষ্যতে ইরাককে লক্ষ্যবস্তু করার একটি প্রস্তুতিমূলক ধাপ। এদিকে ইরানের ভেতর সরকার বিরোধী বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রশাসন জানিয়েছেন, তেহরানের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ সহ সব বিকল্পই বিবেচনায় রয়েছে। আর ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার জবাব হবে দ্রুত, ব্যাপক ও সর্বাত্মক। ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ইরানের সরকার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। গত কয়েক মাসের ব্যাপক বিক্ষোভ, অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক অস্থিরতার ফলে 1979 সালের বিপ্লবের পর এই প্রথম তেহরানের ক্ষমতার ভিত এতটা নড়বড়ে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে,
নতুন প্রতিরক্ষা মোতায়েনের উদ্দেশ্য হল সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে সুরক্ষা দেওয়া। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংক্রান্ত সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করছেন, বিক্ষোভগুলো গত বছরের শেষ থেকে শুরু হয়ে ধীরে ধীরে এমন সব এলাকায় ছড়িয়ে পড়েছে যেগুলো এতদিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে গোয়েন্দা পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে নিয়মিত ব্রিফ করা হয় এবং ইরানের পরিস্থিতি তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এটি তার সাংবিধানিক দায়িত্বেরই অংশ। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপ এখনও একটি বিকল্প এবং তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ সমাবেশকে আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পেন্টাগন অঞ্চলে অতিরিক্ত F-15E স্ট্রাইক বিমান পাঠিয়েছে এবং দূরপাল্লার বোমারু বিমানগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানান। এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম প্রকাশ্যে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, তার মতে লক্ষ্য হওয়া উচিত ইরানের শাসন ব্যবস্থার অবসান। গ্রাহামের ভাষায়, আজ তারা হত্যাকাণ্ড থামালেও আগামী মাসে ক্ষমতায় থাকলে আবারও সহিংসতা চালাবে। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তকে আরও কঠোর পথে ঠেলে দিচ্ছে। গাজায় একটি লাশ উদ্ধারের জন্য যে বিপুল সামরিক অভিযান চালানো হলো তা যুদ্ধের নৈতিক বৈষম্যকে নগ্নভাবে সামনে এনে দিয়েছে। 2 বছরেরও বেশি সময় আগে নিহত ইসরায়েলি পুলিশ সদস্য র্যান গিভেলের দেহ উদ্ধারে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক, ড্রোন ও বিস্ফোরক রোবট ব্যবহার করে একটি সম্পূর্ণ পাড়া কিল জোনে পরিণত করে। এই অভিযানে প্রায় 200টি ফিলিস্তিনি কবর খোঁড়া হয়, 4 জন বেসামরিক মানুষ নিহত হন। একদিকে একটি দেহ উদ্ধারে আধুনিক প্রযুক্তি, ফরেনসিক দল ও রাষ্ট্রীয় সর্বোচ্চ মনোযোগ, অন্যদিকে একই স্থানে হাজারো ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অচিহ্নিত অবস্থায় পড়ে আছেন। ফিলিস্তিনের নিখোঁজ ব্যক্তিদের জাতীয় কমিটির হিসাব অনুযায়ী গাজায় 10,000-এরও বেশি ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে পরিচয়হীনভাবে পচে মরছেন। পরিবারগুলো শোক পালন করছে কোনো নিশ্চিত খবর বা দাফনের সুযোগ ছাড়াই। তাদের জন্য নেই ভারী যন্ত্রপাতি, নেই ডিএনএ পরীক্ষা, নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জরুরি শিরোনাম। আল বাতস কবরস্থান খুঁড়ে ফেলার দৃশ্যটি এই দ্বৈত মানবদণ্ডের প্রতীক হয়ে উঠেছে, যেখানে একটি ইসরায়েলি দেহ রাষ্ট্রীয় মর্যাদা পায় আর ফিলিস্তিনি দেহগুলো বুলডোজারের নিচে এলোমেলোভাবে চাপা পড়ে থাকে। গাজায় কর্মরত সাংবাদিক খামিস আল রিফি জানান, পুরো এলাকা আগুনের দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছিল, নড়াচড়া করলেই গুলি। 2 দিন ধরে মাটি উল্টে একে একে দেহ পরীক্ষা করা হয়। অভিযানের পর ইসরায়েলি দেহ হেলিকপ্টারে তুলে নেওয়া হলেও ফিলিস্তিনি লাশগুলো আবার বালির নিচে ছুঁড়ে ফেলা হয়। কিছু দেহ মাটির উপরই পড়ে থাকে। এই মিশনের নিষ্ঠুর পরিহাস হলো নতুন কবর তৈরি হয়েছে। কবরস্থান দেখতে গিয়ে আবার গুলিতে 4 জন নিহত হন। একদিকে একটি জাতির শোকের অবসান, অন্যদিকে আরেক জাতির শোকের তালিকা দীর্ঘতর। এই বৈষম্যই গাজার যুদ্ধের সারসংক্ষেপ। এক পক্ষের জীবন ও মৃত্যুর মর্যাদা নিশ্চিত, অন্য পক্ষের মানবিকতা ধ্বংসস্তূপের অংশ। ইরানের খলিস ফার্স্ট নামের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলকে ঘিরে যে ধারণাটি সবচেয়ে বেশি আলোচিত, ক্যারিয়ার কিলার, তা আসলে একটি কৌশলগত বর্ণনার সংক্ষিপ্ত রূপ, যেখানে আধুনিক নৌযুদ্ধের শক্তির ভারসাম্য, আকাশ, সমুদ্র, মহাকাশের আন্তঃসংযোগ এবং প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা একসঙ্গে এসে দাঁড়ায়। এই মিসাইলকে বুঝতে গেলে কেবল একটি অস্ত্র হিসেবে নয়, বরং ইরানের সামগ্রিক প্রতিরোধ কৌশল, আঞ্চলিক ভূগোল, যুক্তরাষ্ট্রের নৌ প্রাধান্য এবং প্রযুক্তিগত অসমতার মধ্যকার সম্পর্ক হিসেবে দেখতে হয়। খলিস ফার্স্ট মূলত একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকলেও এর ব্যবহারিক ধারণা প্রচলিত ভূমি লক্ষ্যবস্তুর ব্যালিস্টিক মিসাইলের চেয়ে আলাদা। এটি তৈরি করা হয়েছে বিশেষভাবে সমুদ্রে চলমান বৃহৎ ও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু, বিশেষত বিমানবাহী রণতরী এবং অ্যাসকর্ট জাহাজের বিরুদ্ধে ব্যবহারের জন্য, যেখানে কেবল বিস্ফোরণের শক্তি নয়, বরং গতি, কোণ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি মূল উদ্দেশ্য। এই মিসাইলটির উড্ডয়ন প্রোফাইলটি সাধারণ ক্রুজ মিসাইল ও ক্লাসিক ব্যালিস্টিক মিসাইলের মাঝামাঝি একটি সংকর ধারণা বহন করে। উৎক্ষেপণের পর এটি তুলনামূলক ধীরগতিতে উপরের স্তরের দিকে উঠে যায়, অনেকটা অ্যান্টিশিপ বা লং রেঞ্জ ক্রুজ মিসাইলের মতো একটি নিয়ন্ত্রিত আরোহী পথ অনুসরণ করে। এই পর্যায়ে এর লক্ষ্য মূলত উচ্চতা অর্জন এবং প্রাথমিক ট্র্যাজেক্টরি স্থাপন, যাতে পরবর্তী ধাপে
শক্তি সঞ্চয় করে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসা যায়। এই আরোহী পর্যায়টি মহাকাশের কাছাকাছি বা উচ্চ বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা মিসাইলটিকে প্রচলিত ও নৌভিত্তিক রাডার ও সেন্সর ব্যবস্থার জন্য আংশিকভাবে জটিল করে তোলে। কারণ এই ধরনের প্রোফাইলে মিসাইলটি কিছু সময়ের জন্য এমন উচ্চতায় থাকে যেখানে সমুদ্র পৃষ্ঠভিত্তিক রাডারের দৃষ্টিসীমা সীমিত হয়ে পড়ে এবং সতর্কতার জন্য সময় সংকুচিত হয়ে যায়। যখন মিসাইলটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তখন শুরু হয় এর সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, টার্মিনাল ফেজ বা শেষ আক্রমণ পর্যায়। এই সময় মিসাইলটি ব্যালিস্টিক অস্ত্রের মতো খাড়া কোণে নিচের দিকে নেমে আসে এবং গতি দ্রুত বাড়াতে থাকে। ম্যাক 5 বা তার বেশি গতিতে পৌঁছানো মানে এটি হাইপারসনিক গতির অঞ্চলে প্রবেশ করে, যেখানে বায়ু প্রবাহ, তাপ ও চাপের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া অত্যন্ত সীমিত হয়ে পড়ে। এই গতিতে আসা একটি বস্তু কেবল তার বিস্ফোরণ শক্তির জন্য নয়, বরং তার কাইনেটিক এনার্জির জন্য ভয়ঙ্কর। কারণ আঘাতের সময় সৃষ্ট শক্তি ধাতব কাঠামোকে ভেদ বা বিকৃত করতে পারে। বড় আকারের যুদ্ধজাহাজ, বিশেষত বিমানবাহী রণতরী, যেগুলো বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ও শক্তিশালী কাঠামোর জন্য পরিচিত, সেগুলোকেও এই ধরনের আঘাত অচল করে দিতে সক্ষম বলে ধারণা করা হয়। খলিজ ফার্সের ধারণাগত শক্তি কেবল একটি মিসাইলের মাধ্যমে সীমাবদ্ধ নয়, এটি ইরানের অ্যাক্সেস ডিনায়াল বা এরিয়া ডিনায়াল কৌশলের একটি অংশ। পারস্য উপসাগর একটি সংকীর্ণ ও ভূগোলগতভাবে জটিল জলপথ, যেখানে নৌ চলাচল সীমিত এবং বড় জাহাজের কৌশলগত স্বাধীনতা তুলনামূলকভাবে কম। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী গ্রুপগুলো সাধারণত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন প্রতিরোধ এবং আঘাত হানার জন্য একত্রে কাজ করে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বহরকে সরাসরি ধ্বংস করা নয়, বরং তাদের কার্যকর উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলাই একটি বাস্তবসম্মত লক্ষ্য। খলিজ ফার্সের মতো মিসাইল এই ঝুঁকির মাত্রা বাড়ায়, কারণ এটি বহরের পরিকল্পনাকারীদের বাধ্য করে দূরত্ব বজায় রাখতে, প্রতিরক্ষা সম্পদ বাড়াতে এবং অপারেশনাল নমনীয়তা কমাতে। প্রতিরক্ষা ব্যবস্থার দিকে দেখলে এই ধরনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল একটি বহুস্তর চ্যালেঞ্জ তৈরি করে। প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্রুজ মিসাইল ও বিমান ভিত্তিক হুমকি মোকাবেলার জন্য অপটিমাইজড। ব্যালিস্টিক প্রোফাইলের হুমকি মোকাবেলায় আলাদা সেন্সর, দ্রুত প্রতিক্রিয়াশীল ইন্টারসেপ্টর এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম প্রয়োজন। খাড়া কোণে উচ্চ গতিতে আসা একটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করার জন্য সময় অত্যন্ত কম। এর সঙ্গে যুক্ত হয় সম্ভাব্য ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা টার্মিনাল গাইডেন্সের ব্যবহার, যা মিসাইলটিকে শেষ মুহূর্তে দিক পরিবর্তনের সক্ষমতা দিতে পারে। যদিও এই বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত, তবু এমন সম্ভাবনার কথাই প্রতিরক্ষা বিশ্লেষকরা বিবেচনায় নেন, কারণ সামান্য ম্যানুভারও ইন্টারসেপ্ট সমাধানকে জটিল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে ক্যারিয়ার কিলার শব্দটি আংশিকভাবে মনস্তাত্ত্বিক। বাস্তবে একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এটি একাধিক প্রতিরক্ষা স্তর, ক্ষতি নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং বিশাল আকারের জন্য পরিচিত। কিন্তু নৌযুদ্ধে সম্পূর্ণ ধ্বংস সবসময় প্রয়োজন হয় না। একটি জাহাজকে অপারেশনালভাবে অচল করে দেয়া, ফ্লাইট ডেক ক্ষতিগ্রস্ত করা বা কমান্ড কন্ট্রোল সক্ষমতা ব্যাহত করাও কৌশলগতভাবে বড় সাফল্য হতে পারে। খলিজ ফার্সের মতো মিসাইলের ক্ষেত্রে ধারণা করা হয় যে একাধিক সমন্বিত আঘাত অথবা অন্য অস্ত্র ব্যবস্থার সঙ্গে মিলিত ব্যবহার একটি বড় জাহাজের উপর এমন চাপ সৃষ্টি করতে পারে যা তার কার্যকর ভূমিকা সাময়িক বা দীর্ঘমেয়াদে কমিয়ে দেয়। এই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লক্ষ্যবস্তুর শনাক্তকরণ ও তথ্য সংযোগ। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হলে আপডেটেড ও নির্ভুল টার্গেটিং তথ্য প্রয়োজন। এর অর্থ উপগ্রহ, ড্রোন, রাডার ও অন্যান্য সেন্সরের একটি সমন্বিত নেটওয়ার্ক। ইরানের ক্ষেত্রে এই সক্ষমতা নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবে ধারণা করা হয় যে তারা ধীরে ধীরে একটি স্তরযুক্ত নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে উপকূলীয় রাডার, বায়বীয় প্ল্যাটফর্ম এবং সম্ভাব্যভাবে মহাকাশ ভিত্তিক উপাদান যুক্ত হতে পারে। এই নেটওয়ার্কের কার্যকারিতা যত বাড়বে, খলিজ ফার্সের মতো অস্ত্রের বিশ্বাসযোগ্যতাও তত বাড়বে, কারণ ব্যালিস্টিক অস্ত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াও এই অস্ত্রের গুরুত্ব নির্ধারণে ভূমিকা রাখে। নৌ প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, নতুন ইন্টারসেপ্টর, উন্নত রাডার এবং
কৌশলগত মোতায়েনের পরিবর্তনের ইঙ্গিত দেয় যে এই ধরনের হুমকিকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। একই সঙ্গে বিমানবাহী রণতরী গ্রুপের কার্যক্রমে দূরত্ব, ছড়িয়ে থাকা মোতায়েন এবং যৌথ অপারেশনের উপর জোর বাড়ছে। এই পরিবর্তনগুলোর ফলে খালিজ ফোর্স একা যুদ্ধের ফল নির্ধারণ করবে না, কিন্তু এটি একটি বৃহত্তর প্রতিযোগিতার অংশ, যেখানে প্রতিটি নতুন প্রযুক্তি প্রতিপক্ষকে তার কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করবে। মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাবও এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যারিয়ার কিলার ধারণা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে, কারণ এটি প্রতীকীভাবে দেখায় যে প্রযুক্তিগতভাবে দুর্বল বিবেচিত একটি দেশও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে পারে। এই প্রতীকী শক্তি কূটনৈতিক আলোচনায়, প্রতিরোধমূলক বার্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বর্ণনায় ব্যবহার হতে পারে। ইরানের জন্য খলিজ ফার্স কেবল একটি সামরিক প্রকল্প নয়, বরং একটি বার্তা। পারস্য উপসাগরে কোনো সামরিক পদক্ষেপ ঝুঁকিমুক্ত নয়। সব মিলিয়ে খলিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আধুনিক নৌযুদ্ধের একটি জটিল ও বহুমাত্রিক উপাদানকে প্রতিনিধিত্ব করে। এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, উচ্চতা, গতি, খাড়া আঘাতের কোণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাস্তব চ্যালেঞ্জ তৈরি করে। এর কৌশলগত ব্যবহার ইরানের প্রতিরোধ ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত, যেখানে সরাসরি শক্তি প্রতিযোগিতার বদলে ঝুঁকি ও খরচ বাড়ানোই মূল লক্ষ্য। একই সঙ্গে এই অস্ত্র দেখায় যে সমুদ্র, আকাশ ও মহাকাশের সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের সংঘাতে এই সংকর প্রযুক্তিগুলোই হয়তো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।